রিমান্ডের মেয়াদ শেষের আগেই আদালত থেকে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক প্রবীর শিকদার। সাংবাদিক ভাইয়েরা, আমার মুক্তির ব্যাপারে যে ভূমিকা রাখছে আমি সারা জীবন কৃতজ্ঞতার সাথে মনে রাখবো। সম্মানিত ব্যক্তির সঙ্গে এমন আচরণ মানবাধিকার লঙ্ঘন। যে অভিযোগিতাকে অভিযুক্ত করা হয়েছে আমি সেই বিচারে যাব না, কারণ সেটা আদালতের ব্যাপার। কিন্তু যেভাবে তার সঙ্গে আচরণ করা হয়েছে, যেভাবে তাকে হাত করা অবস্থায় টানা হাঁচড় করে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো কিন্তু সভ্যতার পরিচায়ক নয়। প্রবীর শিকদারের নিরাপত্তা দাবি বিশিষ্টজনদের। তাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, এই অ্যারেস্ট করার পদ্ধতিটি এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের আচরণের সম্পূর্ণ পরিপন্থী। তাকে ক্ষতিপূরণ দিতে হবে, তাকে যে এইভাবে অপদস্থ করা হয়েছে তার জন্য, এবং তার নিরাপত্তাও দিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নয়াদিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠক, যৌথভাবে বাজার অনুসন্ধান ও সম্প্রসারণে একমত বাংলাদেশ ও ভারত। জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে অস্ত্র কেনার অর্থ দেওয়ার অভিযোগে 3 আইনজীবী আটক। এমন খবর রাষ্ট্রের জন্য উদ্বেগজনক, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। বন্দুকযুদ্ধে পরিকল্পিতভাবে নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। অপরাধী যে দলেরই হোক ছাড় পাবে না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুষ্টিয়ায় শোক দিবসের র্যালিতে নিহত সবুজ হত্যা মামলার আসামি জাকিরের মৃত্যু বন্দুকযুদ্ধে, দাবি পুলিশের। এখনো ধরা ছোঁয়ার বাইরে অভিযুক্ত আনিস। এবং রমনা থানার গাড়ি পোড়ানো মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ 3 দিনের রিমান্ডে। রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই জামিনে মুক্তি পেলেন সাংবাদিক প্রবীর শিকদার। দুপুর 2টার দিকে তিনি ফরিদপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। পরে তিনি নিজের মুক্তির জন্য সাংবাদিক সমাজ ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। এর আগে তার জামিন মঞ্জুর করেন ফরিদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সকালে রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে আদালতে হাজির করা হলে বিচারক হামিদুল ইসলাম জামিন মঞ্জুর করেন। পুলিশ জানায়, আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করলেও নির্ধারিত সময়ের আগে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় আজ তাকে আদালতে হাজির করা হয়। ফরিদপুর প্রতিনিধি সুমন ইসলামের তথ্য সহায়তায় ইজাদ শৌমিকের রিপোর্ট। রোববার রাতে গ্রেফতার, পরের দিন মামলা, মঙ্গলবার 3 দিনের রিমান্ড। রিমান্ডের একদিনের মাথায় বুধবার দুপুরে জামিনে মুক্ত হয়ে কারাগার থেকে বেরিয়ে আসলেন আলোচিত সাংবাদিক প্রবীর শিকদার। ফরিদপুর জেলা কারাগার থেকে বেরিয়ে এ সময় তিনি তার মুক্তির জন্য সাংবাদিক সমাজ ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। সাংবাদিক ভাইয়েরা, আমার মুক্তির ব্যাপারে যে ভূমিকা রাখছে আমি সারা জীবন কৃতজ্ঞতার সাথে মনে রাখবো। আমি সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ, সারা বাংলাদেশের পেশাজীবী সমাজ, সারা বাংলাদেশের গণজাগরণ মঞ্চ, তারপরে ব্লগার সংগঠনগুলো যেভাবে আমার মুক্তির জন্য রাস্তায় রাস্তায় তোলপাড় করেছে, আমি তাদের কাছেও কৃতজ্ঞতা জানাই। গত 10 আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার জীবন শঙ্কা তথা মৃত্যুর জন্য দায়ী থাকবেন শিরোনামে সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী সহ 3 জনকে অভিযুক্ত করে একটি স্ট্যাটাস দেন সাংবাদিক প্রবীর শিকদার। এতে মন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে আইসিটি আইনের 57(2) ধারায় ফরিদপুরের কোতোয়ালি থানায় মামলা করেন অ্যাডভোকেট স্বপন কুমার পাল। এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে রাজধানী ইন্দিরা রোডের কার্যালয় থেকে শেরেবাংলা নগর থানা পুলিশ প্রবীর শিকদারকে গ্রেফতার করলেও তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। পরে রাতেই প্রবীর শিকদারকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়। সোমবার আদালতে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। মঙ্গলবার আদালত সাংবাদিক প্রবীর শিকদারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতকে প্রবীর শিকদার বলেন, প্রভাবশালী ব্যক্তির ইচ্ছায় তাকে হেনস্থা করা হয়েছে। এ সময় তিনি শারীরিক অসুস্থতার কথাও আদালতকে তুলে ধরেন। তবে রিমান্ডের একদিনের মাথায় বুধবার সকালে প্রবীর শিকদারকে আদালতে হাজির করা হয়। এই সময় ফরিদপুরের 1 নম্বর আমলি আদালতের বিচারক হামিদুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।
আদালতকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি উনি একটা পঙ্গু এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আদর্শ সাংবাদিক, আদর্শ শিক্ষক, নিজের প্রতিষ্ঠিত একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। উনার মতন একজন লোক জামিন পাইলে বাংলাদেশের কোথাও উনি হারাবে না এবং পলাবে না। আদালত আমাদের কথা বিশ্বাস করে ওনাকে 5,000 টাকা বেল বন্ডে ওনার জামিন মঞ্জুর করেছে। তার যেটুক তদন্ত কালে প্রয়োজনীয় তথ্য নেওয়া দরকার সে যদি নিতে পারে আদালতে সে প্রেরণ করতে পারে। তাহলে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন এবং বিজ্ঞ আদালতও তাদেরকে জামিন মঞ্জুর করেছেন। 2001 সালে দৈনিক জনকণ্ঠের ফরিদপুর প্রতিনিধি থাকা অবস্থায় রাজাকারদের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবেদন লেখার কারণে সন্ত্রাসীদের হাতে পা হারাতে হয় প্রবীর শিকদারকে। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধীরা প্রবীর শিকদারের বাবা সহ তার পরিবারের 14 জনকে হত্যা করে। ইজাদ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। মানবাধিকার লঙ্ঘন না করে সুষ্ঠু আইনি প্রক্রিয়ার মাধ্যমে একজন অভিযুক্তের বিরুদ্ধে রাষ্ট্রকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের সভায় যোগদানের আগে সাংবাদিক প্রবীর শিকদারের গ্রেফতার প্রসঙ্গে তিনি একথা বলেন। একজন পঙ্গু এবং যার দর্শন সম্পর্কে, যার মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং এই দেশের প্রতি তার যে আপনার প্রেম, ভালোবাসা এবং আনুগত্য এগুলো প্রশ্নাতীত। সুতরাং সেই রকম একজন মানুষকে তিনি যে অভিযোগিতাকে অভিযুক্ত করা হয়েছে আমি সেই বিচারে যাব না, কারণ সেটা আদালতের ব্যাপার। কিন্তু যেভাবে তার সঙ্গে আচরণ করা হয়েছে, যেভাবে তাকে হাত করা অবস্থায় টানাহাচা করে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো কিন্তু সভ্যতার পরিচায়ক নয় এবং এগুলো একজন যিনি অভিযুক্ত তারও কিন্তু ন্যূনতম মর্যাদা আছে, সেই মর্যাদাকে ক্ষুণ্ণ করে এবং যা কিছুই মানবিক মর্যাদাকে ক্ষুণ্ণ করে সেটি হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন। এটি প্রত্যাশা করব যে আইনের শাসন, আইনের প্রক্রিয়া পদ্ধতি সবকিছু অনুসরণ করা হবে এবং বিচারিক পদ্ধতিতেই তিনি দোষী নাকি নির্দোষী সাব্যস্ত করা হবে। এর আগেই যেন কারো ব্যাপারেই যেন কোনো ধরনের উপসংহার টানা না হয়। এদিকে মুক্তির পর সাংবাদিক প্রবীর শিকদারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রবীর শিকদারের নিঃশর্ত মুক্তির দাবিতে সাংবাদিকদের প্রতীকী গণ অনশনে বক্তারা এ আহ্বান জানান। এ সময় প্রবীর শিকদারকে অপদস্থ করায় তার ক্ষতিপূরণও দাবি করেন তারা। শহীদ পরিবারের সন্তান প্রবীর শিকদারকে হাত কড়া পরিয়ে অপমান করা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আচরণের পরিপন্থী বলে মন্তব্য করেন তারা। পাশাপাশি প্রবীর শিকদারকে গ্রেপ্তার ও নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। তাকে ক্ষতিপূরণও দিতে হবে, তাকে যে এইভাবে অপদস্থ করা হয়েছে তার জন্য এবং তার নিরাপত্তাও দিতে হবে। সরকারের যত উচ্চ ক্ষমতা সম্পন্ন মানুষই হন না কেন, তিনি যদি আইন নিজের হাতে তুলে নেন এবং আরো বলি তিনি যদি যুদ্ধাপরাধের পক্ষ সমর্থন করেন, আমরা রাস্তার মানুষ হলো আমরা সেটা রুখে দাঁড়াবো। কেউ আমাদের এই রুখে দাঁড়ানো রুখতে পারবে না। তাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, এই অ্যারেস্ট করার পদ্ধতিটি এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের আচরণের সম্পূর্ণ পরিপন্থী। যাদের বিরুদ্ধে প্রবীর শিকদার লিখেছে তারা কেন মামলা করে? কারণ তারা খুব ভালো করেই জানেন তাদের বিরুদ্ধে প্রবীর শিকদার গত 20 বছর ধরে লিখে যাচ্ছে এবং এগুলো কোনোটাই মিথ্যা নয়। শুধু জামিন নয়, অবিলম্বে সাংবাদিক প্রবীর শিকদারের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আমি আশা করব কেবল জামিন নয়, এই মামলাটি অবিলম্বে তুলে নেওয়া প্রয়োজন। এই মামলার কোনো সারবত্তা নেই, এটি যত থাকবে ততই গন্ধ ছড়াবে এবং এই নির্যাতিত সাংবাদিক সসম্মানে ফিরে আসুক, এই বিষয়ে আলোচনার মাধ্যমে যদি কোনো কথা থাকে সেটা দেখা যেতে পারে। সরকারকে অনেক বেশি সহনশীল হতে হবে, অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার নয়াদিল্লির বাসভবনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগদান শেষে মোদীর সঙ্গে তার বাসভবনে দেখা করতে যান প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে আরও ছিলেন বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ এবং পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী।
বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা এবং অন্যদের উপর নির্ভরশীলতা কমাতে যৌথভাবে বাজার অনুসন্ধান ও সম্প্রসারণে একমত হয়েছে এই দুই প্রতিবেশী দেশ। এছাড়াও বৈঠকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে যৌথ কর্মসূচি গ্রহণের বিষয়েও একমত পোষণ করেন দুই প্রধানমন্ত্রী। এর আগে সকালে দিল্লির লোডি রোড শ্মশানে শুভ্রা মুখার্জির শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আরও যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। কুষ্টিয়ায় শোক দিবসের র্যালিতে নিহত সবুজ হত্যা মামলার সন্দেহভাজন আসামি জাকির হোসেন গুলিতে নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়। গোয়েন্দা পুলিশ জানায়, গত রাতে নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের জগতী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গোয়েন্দা পুলিশের দলটি চেচুয়া রেলবাজার এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হন জাকির। পরে সন্ত্রাসীরা পিছু হটলে আহত জাকিরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হন 5 পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়। জাকির দুলাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও জাসদ নেতা পাঞ্জার হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আমাদের 3 জন পুলিশ সদস্য আহত হয়েছে। যে মারা গেছে তার নাম জাকির হোসেন। তার বিরুদ্ধে মিরপুর থানায় মামলা আছে, হত্যা মামলা আছে এবং বিস্ফোরক দ্রব্যে মামলা আছে এবং চার্জশিটের সে। এদিকে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের এই ঘটনায় অস্ত্র তুলে দফায় দফায় গুলি ছোড়া বহিষ্কৃত পুলিশ সদস্য আনিসকে এখনো আটক করতে পারেনি পুলিশ। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের আশ্রয়ে গা ঢাকা দিয়েছে সে। এদিকে যুবলীগ কর্মী সবুজ হত্যা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামিরা। এতে আতঙ্কে দিন পার করছে পরিবারটি। তবে আনিস সহ সবাইকে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছে পুলিশ। কুষ্টিয়ার প্রতিনিধি এস এম রাশেদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 15 আগস্ট শোক দিবসে সংঘর্ষের সময় কালো পাঞ্জাবি পরিহিত আনিসুর রহমানের অস্ত্র উঁচিয়ে দফায় দফায় গুলি ছোড়ার এই ভিডিও চিত্র দেশের গণমাধ্যমে প্রচার হয়। এরপর দেশ জুড়ে আলোচনার ঝড় ওঠে তাকে নিয়ে। কিন্তু প্রভাবশালীদের আশ্রয়ে থাকায় এখন পর্যন্ত আনিসকে আটক করতে পারেনি পুলিশ। স্থানীয়দের অভিযোগ, গত বছর জানুয়ারিতে রাজধানীর কাফরুল থানায় কর্মরত অবস্থায় অনৈতিকভাবে টাকা লেনদেনের অভিযোগে বরখাস্ত হয় কুষ্টিয়া সদর উপজেলা মিনাপাড়ার মোশাররফ হোসেন মণ্ডলের ছেলে আনিস। এরপর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মমিজুর রহমানের গানম্যান হিসেবে কাজ শুরু করে সে। কিন্তু এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর কারণে কেউ তার বিরুদ্ধে কথা বলতে চান না। শটগান তো মমিজুর সেগুলি করার কে? আনিসে গ্রেফতার করা হচ্ছে না, কারণ প্রশাসন কি মানে বসে বসে আঙুল চড়ছে নাকি? আনিসে গ্রেফতার করার খোঁজ নাই, মমিজুর গ্রেফতার করার খোঁজ নাই। এদিকে 4 দিন পার হলেও সবুজ হত্যাকাণ্ডের মূল আসামিরা গ্রেফতার না হওয়ায় আতঙ্কিত নিহত স্বজনরা। তাদের অভিযোগ, মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে আসামিরা। 2 ভাই শহরে গেছিলাম, আসার পথে 2টা মোটরসাইকেল পাঁচ খুব তাড়া করে আসছিল। তো ছোট ভাই বললাম তো মোটরসাইকেল ধরে তার তো আমার 2টো বাচ্চা আবার তেল নিতে ওষুধ নিতে গিয়েছে, ওষুধ নিতে গেলে খুব মারেছে। মায়ের সে ছেলেবেলে আমার হাঁটতেই পারছে না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, এই সন্ত্রাসীদের খুব দ্রুত গ্রেফতার করে এটা শাস্তিমূলক ব্যবস্থা যাতে হয়। অবশ্য বহিষ্কৃত পুলিশ সদস্য আনিস এবং হত্যায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দিলেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। যে এই ঘটনা ঘটিয়ে থাকুক, সে যেই হোক, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। সে যদি পুলিশের কোন সদস্য হয়ে থাকে তাতে যায় আসে না, আইনের মতোই চলবে। তাকে অবশ্যই বিচারের জন্য আদালতে আসতেই হবে। 15 আগস্ট শোক দিবসের র্যালি শেষে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সবুজ নামে এক যুবলীগ কর্মী নিহত হন। এই ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনকে প্রধান করে 20 জনের বিরুদ্ধে মামলা করে পরিবার। সময় সংবাদ, কুষ্টিয়া। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে পুলিশ এবং র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে পরিকল্পিতভাবে ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয় আওয়ামী লীগ। সর্বশেষ হাজারীবাগে থানা ছাত্রলীগ নেতা আরজুকে হত্যা পরিকল্পিত বলে অভিযোগ করেন স্থানীয় নেতা এবং তার পরিবার। তবে অপরাধী যে দলেরই হোক না কেন কোনো ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আরো জানাচ্ছেন সেলিয়া সুলতানা।
ক্ষমতাসীন দলের দুই গ্রুপের সংঘর্ষে মাতৃগর্ভের শিশু গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার আসামি মেহেদী হাসান আজিবর গত 18 আগস্ট পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। অন্যদিকে কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় শোক দিবসের র্যালিতে সংঘর্ষে নিহত সবুজ হত্যা মামলার আসামি জাকির হোসেন। এর আগে মোবাইল ফোন চুরির ঘটনার জের ধরে সোমবার হাজারীবাগে রাজা নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে ছাত্রলীগ নেতা আরজুর বিরুদ্ধে। ঘটনার 24 ঘন্টার মধ্যে এই মামলার প্রধান আসামি আরজু র্যাবের গুলিতে নিহত হয়। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরজুর ভাই বলেন, আরজু সন্ত্রাসী ছিলেন না। এ সময় হাজারীবাগ থানা আওয়ামী লীগের নেতারাও অভিযোগ করেন আরজুকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। আসলে আমাদের এলাকায় মানে তরুণ প্রজন্মের একটা অহংকার ছিল, সে উদীয়মান ছাত্র নেতা ছিল, জন্য আরজুকে পরিকল্পিতভাবে তাকে এই হত্যা করা হয়েছে। ও তো ছাত্রলীগের সভাপতি ছিল, পাওয়ারফুল ছিল, এলাকায় একটা নাম ছিল, ডাক ছিল, বাংলাদেশ ছাত্রলীগের থানার সভাপতি। তো থানার সভাপতি ছাড় পায় না, তুই তো সাধারণ মানুষ, তুই কেন ছাড় পাবি? তো বাবা কোনো কিছু করিস না, শুধু একটাই বলিস মিডিয়ার সামনে যায় যে তোর ভাই সন্ত্রাসী না। এসব বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসবো, আমরা কাউকে ছাড় দিব না। সে ছাত্রলীগ করুক কিংবা ছাত্র দল করুক কিংবা অন্য কোনো দল করুক, কেউকে ছাড় দেব। এদিকে নিহতদের পরিবারের পক্ষ থেকে এসব কথিত বন্দুকযুদ্ধের সুষ্ঠু বিচার দাবি করা হয়েছে। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মেয়েকে যৌন হয়রানি করার প্রতিবাদ করায় সিরাজগঞ্জে মাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে তাড়াশ উপজেলার ভাটরা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে 2 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, ভাটরা গ্রামের কামরুল ইসলামের মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে একই গ্রামের হানেফ আলী। এ নিয়ে হানেফ আলীকে মেয়েটির পরিবারের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয় বেশ কয়েকবার। এরই জের ধরে দুপুরে মেয়েটির মা খুশি বেগমের সঙ্গে হানেফ আলীর স্ত্রী নিরালা বেগমের কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে নিরালা বেগম ও তার স্বামী হানেফ আলী খুশি বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই মারা যান খুশি বেগম। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হানেফ আলীর বোন মর্জিনা ও স্ত্রী নিরালাকে আটক করেছে পুলিশ। হানেফ আলী ঘটনার পর পালিয়ে যায়। কারাল দিয়ে মারে, যার ফলে তার মৃত্যু হয়। এতে আমরা আপাতত তদন্ত পেয়েছি। যাই হোক, ইতিমধ্যে আমরা ওই হানেফের স্ত্রী এবং বোনকে আমরা আটক করছি। আর বাকি যে হানেফ বা তার ভাই যারা জড়িত আছে, তারা পলাতক আছে, তাদেরকে গ্রেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। সন্ধ্যার সময় আরো থাকছে। লাখ লাখ টাকা অনুদান নিলেও মাদারীপুরে নির্যাতিতদের পাশে নেই মানবাধিকার ও নারী উন্নয়ন সংস্থাগুলো। ক্ষুব্ধ আইনজীবীরা, সনদ বাতিলের দাবি। সশস্ত্র জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের অস্ত্র কেনার জন্য অর্থায়নের অভিযোগে এক ব্যারিস্টার সহ সুপ্রিম কোর্টের 3 আইনজীবীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় জঙ্গি সংগঠনের নেতাদের অ্যাকাউন্ট পর্যালোচনা করে এই 3 আইনজীবীর বিরুদ্ধে এখন পর্যন্ত 1,08 লাখ টাকা দেওয়ার প্রমাণ পেয়েছে র্যাব। এছাড়া অর্থের যোগানদাতা হিসেবে আরব আমিরাতের এক নাগরিকের নামও পেয়েছে তারা। আরো জানাচ্ছেন ফেরদৌস লিপি। চলতি বছরের 19 ফেব্রুয়ারি চট্টগ্রামে হাটহাজারীর মাদ্রাসাতুল আবু বকর নামে একটি তাত্ত্বিক প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় র্যাব 7। এরপর 21 ফেব্রুয়ারি বাঁশখালী সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এবং 28 ফেব্রুয়ারি নগরীর হালি শহরে বিস্ফোরক আস্তানা সহ মোট 8টি জঙ্গি আস্তানার সন্ধান পায় র্যাব। এসব অভিযানে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র, বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার ও জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের 29 সদস্যকে আটক করা হয়। আটক করা এসব জঙ্গিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সংগঠনের অর্থের যোগানদাতাদের নাম উঠে আসে। এদের মধ্যে 3 আইনজীবীও রয়েছে। ব্যারিস্টার শাকিলা ফারজানা, যিনি সুপ্রিম কোর্টের ব্যারিস্টার, অ্যাডভোকেট মোহাম্মদ হাসানুজ্জামান লিটন, যিনি মিরপুরে থাকেন এবং সুপ্রিম কোর্টে কাজ করেন। এছাড়া আরো আছেন অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন, যার বয়স 25 এবং উনি মিরপুরে থাকেন। উনি ঢাকা যশোরে চাকরি করেন। র্যাব 7-এর অধিনায়ক জানান, আদালতের নির্দেশনা ও বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা গেছে এখনো পর্যন্ত শহীদ হামজা ব্রিগেড নামে এই জঙ্গি সংগঠনে 1,38,70,000 টাকা সংগৃহীত আছে। এর মধ্যে এই 3 আইনজীবী যোগান দিয়েছে 1,08,00,000 টাকা। অ্যাডভোকেট হাসান এবং মাহফুজকে ব্যারিস্টার শাকিলের টাকাটা দিয়েছিলেন
এই অ্যাকাউন্টে টাকা দেওয়ার জন্য। সংগঠনটির সাথে সাবেক জামায়াতের নেতাকর্মী ছাড়াও স্কুল ছাত্র সহ বিভিন্ন বয়সী মানুষ জড়িত রয়েছে। মূলত জঙ্গি সংগঠনটি দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর পক্ষে প্রচারণা কার্যক্রম চালাতো বলে জানান র‍্যাব ৭-এর এই কর্মকর্তা। এই অ্যাকাউন্টে টাকা দিয়ে তারা এই জঙ্গি সংগঠন পরিচালনা করত। সদস্য সংগ্রহ, বাসা ভাড়া, ট্রেনিং, খাবার, অস্ত্র ক্রয়, বোমা বারুদ ক্রয় সবকিছু তারা এটার মাধ্যমে করত। আটক এই ৩ আইনজীবীকে বাঁশখালীর লর্ডমুনি পাহাড় থেকে অস্ত্র উদ্ধারের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এদের মধ্যে ব্যারিস্টার শাকিলা ফারজানা, বিএনপির সাবেক চিফ হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যার অভিযোগে গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের ৩ জনের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে এই রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক ফজলুর রহমান তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। ব্লগার অভিজিৎ রায় ও সিলেটে অনন্ত বিজয় দাস হত্যার সঙ্গে জড়িত সন্দেহে গত ১৭ আগস্ট রাতে রাজধানীর নীলক্ষেত ও ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করে র‍্যাব। আসামিরা এই ৩ জন তারা নিষিদ্ধ সংগঠন, জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য এবং তাদের পরিকল্পনায়, তাদের মদদে এবং এদের মধ্যে ২ জন তারা সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিল এবং তাদেরকে এই মামলায় আরও কারা কারা জড়িত আছে সেটা উদ্ঘাটনের প্রয়োজন। এই জন্য তাদেরকে রিমান্ড চেয়েছে পুলিশ এবং আদালত সন্তুষ্ট হয়ে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। রমনা থানার গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি শওকত মাহমুদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদের আদালত এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল রাজধানী পান্থপথে এক সভা থেকে সাংবাদিক সংগঠন বিএফইউজের একাংশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। আট মাস আগে দাখিল করেছে যে মামলায় তার নাম নেই, সেই রকম একটি মামলায় তাকে গ্রেপ্তার করে ১০ দিনের রিমান্ড চেয়েছে। বিজ্ঞ আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একটি রাজনৈতিক প্রতিপক্ষ আর একটি রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এরকম একটি পুরানো মামলায় তাকে কারো না কারো ইঙ্গিতে গ্রেপ্তার দেখিয়েছে। কারা কারা এই ঘটনার সাথে জড়িত এবং কারা আরও মদতদাতা আছে এর পিছনে এবং কারা অর্থ যোগানদানকারী, এগুলো সবই উদ্ঘাটন হওয়া প্রয়োজন। এবং আজকে যে পুলিশ রিমান্ড চেয়েছে এটা যৌক্তিকভাবে চেয়েছে যে আজকে আসামিকে শওকত মাহমুদকে জিজ্ঞাসাবাদ করলে কারা এই ঘটনার সাথে জড়িত, কারা অর্থ যোগান দিয়েছে, কারা পেট্রোল বোমা মেরেছে, এগুলি উদ্ঘাটনের প্রয়োজন আছে। অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনকে শর্ত সাপেক্ষে জামিন দিয়েছেন হাইকোর্ট। পাসপোর্ট জমা এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ লেনদেন না করা সহ কয়েকটি শর্তে তাকে জামিন দেন বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। এই আদেশের ফলে তার মুক্তিতে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তবে দুদকের আইনজীবী জানিয়েছেন এই আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন। গত বছরের ১২ মার্চ থেকে কারাগারে আছেন বিএনপির এই নেতা। এদিকে উন্নত চিকিৎসার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অপর একটি বেঞ্চ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ১৫ই আগস্টে কেক না কাটার আহ্বানে আংশিক সাড়া দিয়েছেন বেগম খালেদা জিয়া। বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। আগামী বছর ১৫ আগস্টে বেগম খালেদা জিয়া আর কেক কাটবেন না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বেগম খালেদা জিয়াকে অনুরোধ করেছিলাম যে ধরেন আপনার জন্ম 15 তারিখে, আমরা মেনে নিলাম, কিন্তু আপনি জাতির পিতার স্মৃতির প্রতি সম্মান দেখাতে আপনি 16 তারিখ আপনার কেক কাটেন, ডান্স করেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি মেহেরবানি করে এই 15 তারিখে আপনি সেই কেক কেটে ফুর্তি করাটা জাতিকে ঐক্যবদ্ধ করে না, বরং আরো
উনি আধা শুনলেন, সকালে কেক কাটলেন না, রাত্রে কেক কাটলেন। তাও আমি মনে করি সাম ইমপ্রুভমেন্ট। আশা করি যে ভবিষ্যতে হয়তো উনি ফুললি কমপ্লায়েন্স হবেন। হ্যাঁ, আগামীতে হয়তো উনি 15 তারিখে আপনার কেকই কাটবেন না, সেটা আমি আশা করি। বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারীদের বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে জাতীয় শোক দিবসে উপলক্ষে সাভারের আমিন বাজার এলাকায় দোয়া মাহফিল ও গরিবদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় খুব দ্রুত বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মৃত ব্যক্তিদের চার্জশিটেড করা যায় না বলে তাদের বিচার করা হয়নি, অন্যান্য মক্তব এবং জিআরও বিচার করা হয়নি, কিন্তু প্রত্যক্ষ খুনে যারা অংশগ্রহণ করেছে তাদের বিচার হয়েছে। মূল পরিকল্পনাকারী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, সেই ষড়যন্ত্রকারীদের বিচার করতে হবে। এটাই আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। এত প্রতিকূলতার মধ্যে, এত ষড়যন্ত্রের মধ্যে আজকে পদ্মা সেতু আবার হচ্ছে। এটা শেখ হাসিনার পক্ষে সম্ভব, পদ্মা সেতু যে হচ্ছে। আজকে যোগাযোগ ব্যবস্থা বলেন, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বলেন, খাদ্য বলেন, কৃষি বলেন, শিক্ষা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ ইনশাআল্লাহ মধ্যমায়ের দেশ হিসেবে, মধ্যমায়ের দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ বাংলাদেশ মধ্যমায়ের দেশ হবে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, গ্রেফতার হওয়া সুপ্রিম কোর্টের 3 আইনজীবীর বিরুদ্ধে জঙ্গি অর্থায়নে জড়িত থাকার প্রমাণ মিললে তা হবে জাতির জন্য অশনি সংকেত। বিকেলে সুপ্রিম কোর্টে জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মৌলবাদের সাথে যদি আমাদের আইনজীবীদেরও আমরা যুক্ত হওয়ার একটা প্রবণতা দেখা যায়, এই ব্যাপারটি নিশ্চয়ই তদন্তনাধীন আছে। এই ব্যাপারে চূড়ান্ত কথা বলার সময় এখন নাই। এই ঘটনাটা তো এর আগে আমাদের সুপ্রিম কোর্টে কোনো ঘটেনি যে 3 জন আইনজীবী, তাদের ভিতরে একজন ব্যারিস্টার মহিলা, তারা গ্রেপ্তার হয়েছেন। এটা কি আমাদের একটা অশনি সংকেত না? আমরা আইনজীবীরা তো কোনোদিনই চরম রাজনীতিতে ছিলাম না। মাদারীপুরে ডজন খানেক মানবাধিকার ও নারী উন্নয়ন সংস্থা থাকলেও নেই তাদের কোনো কার্যক্রম। দাতা সংস্থা থেকে লাখ লাখ টাকা অনুদান পেলেও অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছে না এই সংস্থাগুলো। সবশেষ বখাটেদের হাতে নিহত স্কুল ছাত্রী সুমাইয়া ও হ্যাপির পরিবারের কোনো খোঁজ পর্যন্ত নেয়নি তারা। সংস্থাগুলোর এমন ভূমিকায় ক্ষুব্ধ আইনজীবীরা। আর নামধারী এই সংস্থাগুলোর সনদ বাতিলের দাবি সুশীল সমাজের। সঞ্জয় কর্মকার অভিজিতের পাঠানো তথ্য ও সাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছরের 29 মে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মাদারীপুর জেলা শাখার কার্যক্রম চালু হয়। শুধু এ সংস্থাটি নয়, গত কয়েক বছর ধরে জেলায় চালু রয়েছে আশার আলো, মহিলা কল্যাণ সংস্থা সহ বেশ কয়েকটি মানবাধিকার ও নারী উন্নয়ন সংস্থা। মানবাধিকার রক্ষা ও দরিদ্র মানুষকে সহযোগিতা করার নামে নিবন্ধিত এসব সংস্থার কার্যালয় বেশিরভাগ সময় থাকছে বন্ধ। অথচ প্রতিনিয়ত দেশি বিদেশি দাতা সংস্থা থেকে অনুদান পেলেও অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়াচ্ছে না কেউই। সবশেষ গত 13ই আগস্ট জেলার মোস্তফাপুরে নির্যাতনের পর 2 স্কুল ছাত্রীকে হত্যা করা হয় বলে অভিযোগ স্বজনদের। কিন্তু এখনো পর্যন্ত তাদের পরিবারের খোঁজ খবর নেয়নি কোনো সংস্থা। কেসটা আমি কি দিয়ে চালাম? আমি তো এই নাতিগুলি আমি বাঁচবো কিভাবে? আমার তো এই টেনশন। সাহায্য যদি এরা না করে, আমরা গরিব মানুষ কিভাবে আমরা এই দেশে থাকবো? এদিকে একের পর এক নারী নির্যাতনের ঘটনার পরও সংস্থাগুলোর নীরব ভূমিকা নিয়ে ক্ষুব্ধ স্থানীয় আইনজীবীরা। বিদেশিদের অনেক আর্থিক সহায়তা আসে, অনেক সহযোগিতা আছে, অনেক ডোনেশন আছে, সেই সব ডোনেশনগুলো কোথায়? আর্থিক সহায়তা কোন দুস্থ মানুষ, কোন সাধারণ মানুষ যদি নাই পেল, তাহলে এই ধরনের মানবাধিকার সংগঠনের কোনো প্রয়োজনীয়তা আছে কিনা, এটা প্রশ্নব্যঞ্জক একটা ব্যাপার। অবশ্য এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি এসব সংস্থার কর্মকর্তারা। তবে নামধারী সংস্থাগুলোর সনদ বাতিলের দাবি জানিয়েছে সুশীল সমাজ। যদি আমরা পাশে পেতাম তাহলে সচেতনতা যেমন বাড়তো, পাশাপাশি এই সমস্ত ঘটনার বিচার হতো। যারা মানবাধিকার কর্মী হিসাবে বিভিন্ন সংগঠনের নাম ভাঙিয়ে চলেন, তাদের লাইসেন্সটা বাদ দেওয়া উচিত, যে তারা কোনো কাজের ক্ষমতা রাখে না। হিউম্যান রিসোর্স হেলথ ফাউন্ডেশন ও মানবাধিকার সেল সহ জেলায় 12টি মানবাধিকার ও নারী উন্নয়ন বিষয়ক সংস্থা রয়েছে। সময় সংবাদ, মাদারীপুর। চতুর্থ দিনের মতো ঢাকা ছাড়ছেন হজযাত্রীরা। তবে তারিখ নির্ধারিত থাকলেও সরকারি ব্যবস্থাপনায় এখনো অনেকেই যেতে পারেননি সৌদি আরবে। কর্তৃপক্ষ জানান, পাসপোর্টের ছবির আকার নিয়ে যে জটিলতা ছিল তা ইতিমধ্যে কেটে গেছে।
এই জটিলতার কারণে যারা যেতে পারেননি তাদেরকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে করে পর্যায়ক্রমে পৌঁছানো হবে। তবে মুয়াল্লিম সহ সংশ্লিষ্টদের কাছ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার অভিযোগ সরকারি হজ যাত্রীদের। এদিকে আজ মোট 10টি ফ্লাইটে যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স। এখন পর্যন্ত 32টি ফ্লাইটে 12,394 জন হজ যাত্রী সৌদি আরব গেছেন বলে জানায় হজ তথ্য কেন্দ্র। আর 95,344টি আবেদনের বিপরীতে পাওয়া গেছে 40,000 ভিসা। আমরা তো এখানে আসলাম 15 তারিখে, 15 তারিখ থেকে আজকে 19 তারিখ। মুআল্লিম আমাদের সাথে দেখাও করে না, কোনো কিছু বলেও না, ফোন করলেও যোগাযোগ করে না। 5:45 ফ্লাইট আমরা জানি ইমিগ্রেশন করবে, তখন আমরা জানতে পারলাম যে আমাদের এখানে নাম নাই। 2টা ভিসা আমাদের ফ্লাইট, আল্লাহ যেন আমাদেরকে ঠিক মতো নিয়ে পৌঁছা, আমরা এই দোয়া আপনাদের কাছে চাই এবং আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। সরকারি 350 মতো এবং বেসরকারি প্রায় 1000 খানেক জটিলতা ছিল। আসার কথা হলো গত পরশুদিন থেকে স্মুথলি সব ভিসা পাওয়া যাচ্ছে। যাবে, তারপরে আগামীকাল যাবে, তারপরে 22 তারিখে যাবে, আর বাকিগুলি 26 তারিখে সব চলে যাবে এবং এতে আমাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা কাউন্সিলের সাথে, মক্কায় কাউন্সিলের সাথে কথা বলছি, উনি বলছে স্যার ঠিক আছে পাঠান। পাকিস্তানি সেনারা ভারতের কাশ্মীরে সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। গত কয়েকদিনে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষীদের গোলাগুলিতে দুদেশের বহু বেসামরিক লোক হতাহতের পর বুধবার পাক সেনাদের বিরুদ্ধে আবারও যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনে বিএসএফ। এ অবস্থায় আগামী রোববার দেশ দুটির মধ্যে অনুষ্ঠেয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের ফলাফল নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়াশন্ত সিনহা। মুহুর্মুহু গুলির শব্দ আর গোলা বিস্ফোরণের কালো ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে উঠেছে কাশ্মীরে ভারত পাকিস্তান সীমান্ত রেখা লাইন অফ কন্ট্রোলের কাছে বসবাসকারীরা। গত শনিবার দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ছড়িয়ে পড়া গোলাগুলি চলে মঙ্গলবারও। তবে এবার পাকিস্তানের বিরুদ্ধে কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখার পাশাপাশি বালকোট সীমান্তে বেসামরিক ভারতীয়দের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ আনল নয়াদিল্লি। সীমান্ত এলাকায় এমন গোলাগুলির ফলে নিজেদের জীবন নিয়ে শঙ্কায় এ অঞ্চলের অধিবাসীরা। রাত কো 12:30 বাজে থে, তো রাত নেই দিন নেই, সবসময় গোলাগুলির শব্দ পাচ্ছি। ভয় হয় কখন যেন আমার ঘরে এসে গোলার আঘাত হানে। ঘরের বাইরে যেতে পারছি না, কাজ করতে পারছি না। কত কঠিন পরিস্থিতির মধ্যে সময় কাটছে তা শুধু আমরাই বুঝি। সীমান্ত অঞ্চলে সংঘাতে বেসামরিক লোকজনই বেশি মরছে। এই পরিস্থিতিতে অবর্ণনীয় লোকসানের শিকার হচ্ছি আমরা। বাচ্চাদের পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে। লাইন অফ কন্ট্রোলের কাছে গত কয়েকদিনের গোলাগুলির মধ্যে জম্মু কাশ্মীরের বালকোট জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এ অবস্থায় আগামী রোববার ভারত পাকিস্তানের মধ্যে অনুষ্ঠেয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের ফলাফল নিয়ে দেখা দিয়েছে সংশয়। বৈঠক হলেও তা থেকে আদৌ ইতিবাচক কোনো ফল আসবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা ইয়াশন্ত সিনহা। এই আলোচনা হবে শ্রবণ শক্তিহীনদের আলোচনা। এর মাধ্যমে আসলে কোনো ইতিবাচক ফল পাওয়া যাবে না। ভারত পাকিস্তানের মধ্যে এখন যে উত্তেজনা বিরাজ করছে, বৈঠকের পরও অবস্থা তেমনই খারাপ থাকবে। আলোচনার 3 দিন আগেই বুধবার পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ নয়াদিল্লি পৌঁছান বলে জানায় জি নিউজ। তিনি জম্মু কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তেহরিকি হুরিয়াতের নেতাদেরকে ভারতের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে গত বছর কাশ্মীরে পাকিস্তান কর্তৃপক্ষের বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে আলোচনায় বসার জের ধরে ভারত পাকিস্তান নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকের উদ্যোগ ভেস্তে যায়। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে জাতীয় দলের টেস্ট সিরিজ এবং এই দলের দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে 27 সদস্যের এলিট কন্ডিশনিং ক্যাম্প ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 22 আগস্ট থেকে ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। ক্যাম্পে জাতীয় দলে থাকা মাশরাফি, মুশফিকদের পাশাপাশি দলের বাইরে থাকা আলামিন, সোহাগ গাজীদের মতো ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়া হয়েছে।
পার্টিকুলারলি 2 সপ্তাহ বা 2.5 সপ্তাহের জন্য আমরা একটা টিম দিচ্ছি। এটা এলিট কন্ডিশনিং ক্যাম্প হিসেবে হবে এবং আমাদের এখানে ওয়ানডে প্লেয়ার আছে, টেস্টের প্লেয়ার আছে এবং সামনে একটা এই টিমের একটা বড় সফর আছে লম্বা 35 দিনের, সাউথ আফ্রিকান, জিম্বাবুয়ে। তো ওটাও মাথায় রাখছি আমরা। তো সেই হিসাবে এখানে জাস্ট কন্ডিশনিং ক্যাম্পটা এইভাবে দেখা হবে যে প্লেয়ারদের ফিটনেসটা, কারণ অনেক গ্যাপ হয়েছে মাঝখানে এবং সামনে অস্ট্রেলিয়া সিরিজ আছে। কন্ডিশনিং ক্যাম্পের ধরেন 2 সপ্তাহ পরে কিন্তু এই টিম নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে হবে এবং এই টিমটাকে সেপারেট করে দেবো এবং অস্ট্রেলিয়া সিরিজে যারা খেলবে ওদেরকে আলাদা করে দেবো। এইচপি ট্রেনিংটা কিন্তু কিছু প্লেয়ারকে আমরা আমাদের ব্যাকআপ প্লেয়ার হিসাবে কিন্তু এইচপি ট্রেনিংটা হয় এবং যে সমস্ত প্লেয়ার যদি অফ ফর্ম থাকে ওদেরকে এইচপিতে দিয়ে আবার শোধরানো হচ্ছে এবং সোহাগ গাজীর মতো অনেক খেলোয়াড়ই ওখানে আছে, আনামুল বিজয় আছে। তো সেই হিসাবে আমি মনে করি যে ওদের যথেষ্ট সুযোগ আছে সামনে জাতীয় দলে খেলার জন্য, যদি ভালো করে অবশ্যই সুযোগ থাকবে। সন্ধ্যার সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাংবাদিক ভাইয়েরা, আমার মুক্তির ব্যাপারে যে ভূমিকা রাখছে আমি সারা জীবন কৃতজ্ঞতার সাথে মনে রাখবো। রিমান্ডের মেয়াদ শেষের আগে জামিনে মুক্তি পেলেন সাংবাদিক প্রবীর শিকদার। নিরাপত্তা দেওয়ার দাবি বিশিষ্টজনদের। নয়াদিল্লিতে শেখ হাসিনা নরেন্দ্র মোদী বৈঠক, যৌথভাবে বাজার অনুসন্ধান ও সম্প্রসারণে একমত বাংলাদেশ ও ভারত। জঙ্গি সংগঠনে অর্থায়নের অভিযোগে আটক 3 আইনজীবী 4 দিনের রিমান্ডে। জঙ্গি সংগঠনে জড়িয়ে পড়ার খবর রাষ্ট্রের জন্য উদ্বেগজনক, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। বন্দুকযুদ্ধে পরিকল্পিতভাবে নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। অপরাধী যে দলেরই হোক ছাড় পাবেন না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং রমনা থানার গাড়ি পোড়ানো মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ 3 দিনের রিমান্ডে। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।